মামুনকে কিছু বলতে না পারার কারণে, মামুনকে কখনো বাধা দেওয়ার না কারণে এটা মামুনের অভ্যাস হয়ে গিয়েছে যে যাকে পাবে যখন তার মন মতো না হবে, তার চাহিদা পূরণ না হবে, সে মারবে, সে ফিজিক্যাল অ্যাসল্ট করবে। আরো আছে, প্রথমবার মারপিটের ঘটনায় আমি ওর পরিবার বর্গকে জানিয়েছি, পরিবার বর্গের সামনেই আমার প্রথমবারে মারপিটের ঘটনাটা হয়েছে। দ্বিতীয়বার এবং তৃতীয়বারের ঘটনাটা আমি ওর পরিবারকে জানিয়েছি, তারা আমলেই নেয়নি। ঠিক আছে, এই 3 বার যেহেতু তারা আমলেই নেয়নি, চতুর্থবার সে আরো বেপরোয়া হয়ে গিয়েছিল। মানে প্রথমবার শুধু মুখে হিট করা ছিল, পরের বার সে মাথায় হিট করেছে, আমাকে রাস্তায় ফেলে দিয়েছে, আমার গাড়ি আমার উপরে দিয়ে চালিয়ে দেওয়ার অবস্থা করেছিল। যেই পরিপ্রেক্ষিতে আমি 999-এ কল করি, 999-এর কল রেকর্ড দেখলে বোঝা যাবে, এবং তারা সারাটাক্ষণ, অলমোস্ট সারাটাক্ষণ আমার সাথে ফোনে ছিল, থানা আমার সাথে ফোনে ছিল। এই মামলাটা মিথ্যা মামলা না, এই মামলাটা মিথ্যা মামলা না। সমস্ত প্রমাণাদি এবং পুলিশের তদন্ত করার পরে চার্জশিট অনুযায়ী মামুন দোষী প্রমাণিত হওয়াতেই আদালত তাকে, মহামান্য আদালত তাকে তলব করেছিল। এই প্রসঙ্গগুলো পরে আসছি। তো এটা আপনারা বুঝতেই পারছেন যে এটা, এবং সে এত বড় একজন ব্যক্তি হয়ে গেছে এবং তার মনে এই আত্মবিশ্বাসটা হয়ে গেছে যে তার এতটাই ক্ষমতা হয়ে গিয়েছে যে তাকে কেউ কখনো ধরতে পারবে না। ঠিক আছে, তো আমি এই প্রথম কথা হচ্ছে যে আমি আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই, সমস্ত প্রমাণ দিয়ে আমি আপনাদেরকে বলতে চাই যে এই মামলাটা কোনো মিথ্যা মামলা ছিল না, এই ঘটনাটা কোনো সাজানো ঘটনা ছিল না। তখনকার ঘটনা যা হয়েছে, আমি যেই হই না কেন, আমি ওর সোলমেট, লাইফ পার্টনার না, বন্ধু, এইসব বাদই দিলাম, আমি একজন সাধারণ মানুষ হিসেবেও আমি আশা করতে পারি না কেউ আমার কাছে এসে আমাকে ফিজিক্যালি মারবে, ঠিক আছে, ফিজিক্যালি অ্যাসল্ট করবে, এটা আমি কখনোই আশা করতে পারি না, তাও আবার মামুনের কাছ থেকে। এখন এরপরে অনেক কিছু আছে, যেমন ধরেন আপনারা বলছিলেন, আপনাদেরকে যেটা পরিষ্কার করে বলি যে এই ঘটনাটা হওয়ার সময় আমার সাথে সারাটাক্ষণই 999 কলে ছিল, এবং তারা আমার, যেহেতু আমার এরিয়া রেস্ট্রিক্টেড এরিয়া, পুলিশ এন্টার করতে পারমিশন লাগে, তারা এরিয়াতে আসতে পারছিল না, কিন্তু থানার লোকজন আমার সাথে সারাক্ষণ কলে ছিল এবং তারা সিচুয়েশনটা তারা বুঝেছে, তারা বুঝতে পেরেছে এবং তারা তদন্ত করেছে জিনিসটা। তদন্তে মামুনকে দোষী প্রমাণিত করা হয়েছে চার্জশিটে। তো যদি এটা সাজানো ঘটনা থাকতো, যদি এটা নাটক থাকতো, যদি এটা আমাদের ভিউ বাড়ানোর উদ্দেশ্য থাকতো, তাহলে তো পুলিশের মতো এত বড় প্রশাসন তো এমনি এমনি একটা রিপোর্ট দিয়ে দিবে না। আমার মেডিকেল রিপোর্টও আছে, ডেফিনেটলি আমার মাথায় যে হিট করা হয়েছিল এবং আমার শরীরে বিভিন্ন স্থানে জখম হয়েছিল, সেগুলো সব মেডিকেল রিপোর্টও আছে। তো প্রথম কথা আমি আপনাদেরকে এটা বলতে চাই যে মামলাটা মিথ্যা মামলা না, মামলাটা যথাযথ এবং সত্যি মামলা, এবং পুলিশের চার্জশিটে মামুন দোষী প্রমাণিত হয়েছে, কারণ পুলিশ আমার সাথে ফোনেই ছিল এই ঘটনাটা পুরোটা টাইমটাতে। সে আমাকে মেরে আমার গাড়ি নিয়ে গিয়েছিল, আমার মোবাইল নিয়ে গেছিল, পরে আমার একজন বড় ভাইয়ের তত্ত্বাবধানে গাড়িটা ফেরত দিয়ে গেছে, আমার বাসায় গেট টেট ভেঙে ফেলেছিল, আমার দারোয়ানকে মেরেছিল, আমার বাসার দরজা ভেঙেছিল, এগুলো সব জানে। ডিএইচএস এরিয়া, সিসিটিভি কভার্ড এরিয়া, সমস্ত কিছু রেকর্ড আছে। তো আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মামলাটা যেটা হয়েছে সেটা হচ্ছে একদম ট্রুথ, এখানে কোনো মিথ্যা বক্তব্য নাই। ঠিক আছে, 2 নাম্বার কথা হচ্ছে যে মামলাটা কিন্তু দায়ের করা হয়েছিল 13 ডিসেম্বর 2023 সালে, মানে পরের দিন। এটা পরের দিন আমি থানাতে যে আমি একটা অভিযোগ করে দিয়েছি এবং অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে মামলাটা সরকার দায়ের করেছে, যেহেতু অভিযোগ প্রমাণিত হয়েছে। এবং তাকে যখন সে 13 তারিখ রাতেই যখন পুলিশ তাকে ধরার একটা করে, অ্যাটেম্প নেয়, তখন ও বুঝতে পারে যে ওর নামে একটা মামলা হয়েছে। এবং আপনারা দেখতে পাবেন যে সে 2 দিন পরে কিন্তু সে আমার সাথে প্যাচ আপ করে ফেলে, ঝগড়াটা প্যাচ আপ করে ফেলে। আপনারা তো এর আগে পরে আরো ঝগড়া দেখেছেন, আগে পরে আরো ঝগড়াগুলো কিন্তু 20 দিন, 25 দিন, 1 মাস এরকম সে বাইরে ছিল। আমি বিভিন্ন জায়গায় ঘুরে 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 ওকে খুঁজে নিয়ে আসতাম, রাঙামাটিতে ঘুরে খুঁজে নিয়ে আসতাম, এখানে যে খুঁজে নিয়ে আসতাম, সেখানে যে খুঁজে নিয়ে আসতাম। এই
ঘটনাতে মামুন ঠিক 15 তারিখে সে কিন্তু আমার কাছে প্যাচ আপ করতে চলে আসে, ওর ভাইদেরকে বা ওর বন্ধুদেরকে আমার কাছে পাঠায় প্যাচ আপ করার জন্য। এত বড় ঘটনার পরে মামুন কেন প্যাচ আপ করে? কারণ সে জানতে পেরেছে যে একটা মামলা হয়েছে, এবং প্যাচ আপ করার পর থেকেই সে আমাকে ইমোশনালি, এবং আপনারা তো সবাই জানেন আমি মামুনকে অনেক ভালোবাসি এবং কখনোই মামুনের ক্ষতি চাই না, খারাপ চাই না। এটাও মামুন খুব ভালো করে জানে যে লাইলার দ্বারা আমার কোনোদিন কোনো ক্ষতি হবে না, সবসময় ভালোই হবে। আজ পর্যন্ত ওর কোনো ক্ষতি আমি করেছি এটা আপনারাও বলতে পারবেন না, মামুনও বলতে পারবে না। সো মামুন জানে যে মামুন যখন আমার সামনে এসে দাঁড়াবে এবং সে যখন বলবে তখন আমি অবশ্যই হয়তো মামলাটা তুলে নিতে পারি। সো সে আমাকে নানাভাবে চাপ প্রয়োগ করতো যে মামলাটা তুলে নাও। হ্যাঁ, আমরা ঠিক হয়ে গেছি তো, এরকম তো মারপিট সবাই হয়, তুমি আমার এটা, সো তোমাকে আমি মারলেও তুমি আমার, তোমাকে আমি কাটলেও তুমি আমার, এই ধরনের নানা রকম ইমোশনাল ডায়ালগ সে আমাকে দিতে থাকে এবং আমার উপরে চাপ প্রয়োগ করতে থাকে যে তুমি মামলাটা তুলে নাও। একটা আমি সবসময় আপনাদেরকে বলেছি যে আমি সংসারটা কন্টিনিউ করতেই চাই। হ্যাঁ, মানে সংসার বলতে বোঝাচ্ছে যে আমরা একসাথে যে থাকার ব্যাপারটা আছে আমি সবসময় সেটা কন্টিনিউ করতেই চাই, এবং সবসময় আমি এটাও চিন্তা করি যে না, মামুন যাতে ভালো থাকে, খারাপ না থাকে। কিন্তু এদিকে সে আবার আমাকে চাপ প্রয়োগ করছে যে তুমি এটা মামলাটা তুলে নাও, মামলাটা তুলে নাও। তো মামলাটা যখন আমি রিয়েলাইজ করলাম যে মামুনের আচরণগত কিন্তু পরিবর্তন হয়েছে শুধুমাত্র মামলাটার কারণে। মামুন তার ভালো ব্যবহারটা আমাকে দেখিয়েছে শুধুমাত্র মামলাটার কারণে। তো একটা পর্যায়ে আমার যখন মনে হলো যে না, ও এত করে বলছে, ওকে সুযোগ দেই, ও বলছে আমাকে একটু সুযোগ দাও, আপনি একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, আমাকে একটু সুযোগ দাও। তখন আমি যেটা হয়েছে যে আমি চিন্তা করলাম যে সুযোগ দেই। ও তার উকিল রকিব, যার ভিডিও আমি দেখালাম, ও কিন্তু মামুনের ক্লোজ ফ্রেন্ড। ও তার উকিলকে দিয়ে বললো যে তুমি আদালতে যাও, আদালতে যে তুমি এই মামলাটা প্রসেস করো এবং বলো যে লাইলা মামলাটা তুলে নিতে চায়। ঠিক আছে, তো রকিবকে টাকা পয়সা যা দেওয়ার সে আমার কাছ থেকে নিয়ে রকিবকে দিল এবং বললো মামলাটা যাতে তুলে। মামলাতে ইভেন যে সাক্ষী লাগে সেই সাক্ষীরাও হচ্ছে মামুনের বন্ধু। হ্যাঁ, তো তারপরে যেটা হয়েছে যে আমি রকিবকে বলছি, রকিব আমি কিন্তু সাইন করি নাই এখন, কারণ আমার মনে হচ্ছে যে এই ঘটনা আবার হতে পারে, সাইন করি নাই এখনো, আর আবারও হতে পারে। এইরকম প্রসেস কিন্তু চলছে 1 মাস 2 মাস, এখন কিন্তু আজকে কিন্তু 6টা মাস, কিন্তু ওর প্রতি তো আমার ভালোবাসা কমে নাই। কিন্তু আমার মনে হয়েছে যে ওকে যদি বুঝানো না যায় যে তুমি যেটা কাজ করেছো সেটা ঠিক না, তাহলে ওকে তো আমি ভালো করতে পারবো না। ও এই কাজ আমার সাথে করার পরে অন্য কারোর সাথে, যেটা আপনারা দেখেছেন যে প্রোগ্রামের দিন 6 জনকে মেরেছে, মাঝখানে আরো অনেকজনকে মেরেছে, সেগুলোর তো ভিডিও নাই। হ্যাঁ, তো এইটা এভাবেই চলছিল যে কেন 6 মাস ধরে এরকম করছে, এবং ও বলছে যে মামলা তুলে নিবে। আমি কখনোই বলিনি মামলা তুলে নিবে, ও চাপ প্রয়োগ করেছে। এবং তারপরে সে আমাকে বাধ্য করেছে যে থানায় ফোন করতে, বাধ্য করেছে যে বলো যে মামলা তুলে ফেলতে হবে, বা তুমি যাও থানায় যে মামলাটা তুলে নাও। তো আমি বলেছি যে আমি যাব না। ও আমাকে নিজে ফোন লাগিয়ে বলছে তুমি কথা বলো, আমার সামনে বসে আছে। মানে সে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে সে মামলাটা তুলে নেওয়ার একটা প্রক্রিয়া করছে। তারপরে যখন দেখলো যে রকিব আমাকে বুঝতে পেরেছে যে আমি মামলাটা তুলতে চাচ্ছি না, সে আরেকটা লয়ারের কাছে গেল এবং বললো যে আপনি জামিনের ব্যবস্থা করেন, এবং তারপরে আমরা দুজনে আদালতে যে আমরা আপোষনামা দিব। সেখানেও আমি বললাম যে ভাই আমি মামলাটা দেখতে চাই। তো এইভাবে করে মামলার যখন ডেট গুলো আসলো, আমি প্রবাবলি 3টা বা 4টা ডেট পেয়েছি, এবং এই 4টা ডেটের মধ্যে 3টা ডেটেই সে আমাকে যেতে দেয়নি, আদালতে যেতে দেয়নি। আপনারা নিজেরা যখন দেখবেন বা জানবেন আদালতে যে হাজিরা দিতে হয়, সেই হাজিরা ডেটে আমি 3টা ডেটে যাইনি। পরবর্তীতে লাস্ট যে ডেটটা পড়েছিল, আপনারা জানেন যে আমি ইচ্ছা করলেই আদালতে যে শুনানির ডেট নিতে পারি না। হ্যাঁ, এটা কিন্তু মহামান্য আদালতই ডিসাইড করেন যে নেক্সট হিয়ারিংটা কবে হবে। তো এটা মার্চ, লাস্টটা ছিল হচ্ছে মার্চ মাসের 14 তারিখে, যেদিন মামুন আমার বাসা থেকে চলে যায় তার আগের দিন। সেদিনও সে আমাকে আদালতে যেতে দেয়নি, আদালতে যেতে দেয়নি। তো তারপরে ওই মার্চ মাসে আদালত আমাদেরকে আরেকটা ডেট দিয়েছিল 30 তারিখ মে। ঠিক আছে, 30 তারিখ মেতে